শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করেছে বাংলাদেশ। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজকে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে খেলতে নামবে বাংলাদেশ, আর প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। আজকের ম্যাচ জিতলে বাংলাদেশের সুপার 8-এর পথে অনেকটাই এগিয়ে যাবে, কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজকের ম্যাচটি কেমন হবে এসব নিয়ে আজকে আলোচনা করতে চাই। স্বাগত আজকের বার্তা কক্ষ থেকে আয়োজনে। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার আজকের ম্যাচ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন প্রথম আলোর স্পোর্টস এডিটর তারেক মাহমুদ ভাই। ভাইয়া স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন? আছি ভালো। ভাইয়া আজকে প্রথমে আমরা কথা বলতে চাই যে আজকের যে মাঠ, যে স্টেডিয়াম, সেটা নিয়ে, তারপরে আমরা বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার বিষয়ে আসতে চাই। ভাইয়া আমরা জানি যে এটা একটা অস্থায়ী একটা স্টেডিয়াম, এটাকে অনেকে তুলনা করছে সেই বিশ্বকাপের 974 কাতারে সেই স্টেডিয়ামের সঙ্গে, এবং বিশ্বকাপ শেষ হলে হয়তো এই স্টেডিয়ামও থাকবে না। তবে আজকের স্টেডিয়াম এবং পিচ নিয়ে অনেক রকম কথা আছে, অনেক রকম বিষয়ে মানুষ জানতে চায়। আপনার কাছ থেকে জানতে চাই এবং আপনার মাধ্যমে জানতে চাই যে আজকের যে মাঠে বাংলাদেশ নামবে, নাসাউ কাউন্টি স্টেডিয়াম, এই স্টেডিয়ামের আসলে অবস্থা কি, এই পিচ কেমন, এই সব কিছু। ধন্যবাদ আপনাকে। আপনি শুরুতে যেটা বলে দিয়েছেন যে খেলার আলোচনার আগে আপনি স্টেডিয়ামের আলোচনা করতে চান, তো এটা বলে দিচ্ছে পুরো সিনারিওটা। আসলে ওয়ার্ল্ড কাপে আসলে আপনার যখনই ইউএসএতে যে অংশটুকু ওয়ার্ল্ড কাপের হচ্ছে পুরোটাই কিন্তু এই নাসাউ স্টেডিয়াম কেন্দ্রিক আলোচনা। খেলার আলোচনা তো অবশ্যই আছে, ওই অর্থে বড় দলগুলো এখনও দুই একটা ম্যাচে, যেমন কালকে ইন্ডিয়া পাকিস্তান বা এর আগে ইংল্যান্ড অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছে, ওই অর্থে ক্রিকেটীয় উত্তেজনা আসার আগে কিন্তু এই স্টেডিয়ামটা একটা আলোচনার একটা বড় জায়গা দখল করে নিয়েছে। তো আমরা জানি যে স্টেডিয়ামটা আপনি যে বললেন যে একদম অস্থায়ী একটা স্টেডিয়াম, আমার মনে হয় যে 5.5-6 মাসের মধ্যে তারা স্টেডিয়ামটা, পুরো একটা স্টেডিয়াম তারা কমপ্লিট করেছে, এবং সব অস্থায়ী স্ট্রাকচার। শুধু মাঠটা ঠিক আছে, ইভেন উইকেটটাও কিন্তু টেম্পোরারি, উইকেটটা ড্রপ ইন উইকেট। আমরা জানি যে অস্ট্রেলিয়া অ্যাডিলেড থেকে সেটা বানিয়ে এনে এটা এখানে ফিট করা হয়েছে, তার উপরে খেলা হচ্ছে। গ্যালারি বলেন, ড্রেসিং রুম, সব কিছুই মানে একদমই টেম্পোরারি একটা স্ট্রাকচার দিয়ে করেছে। তো উইকেটের ক্ষেত্রে যেটা হয়, ড্রপ ইন উইকেটে কিন্তু এমন না যে ড্রপ ইন উইকেট নতুন কিছু ক্রিকেটে, এটা কিন্তু আছে। এবং বাংলাদেশ দল যখন প্রথম অস্ট্রেলিয়ায় ডারউইন এবং কেয়ার্নসে প্রমাণে আছে কিনা যেবার টেস্ট খেলতে গিয়েছিল, বাংলাদেশ কিন্তু ড্রপ ইন উইকেটে সেবার খেলেছে। কিন্তু ড্রপ ইন উইকেটের একটা ক্যারেক্টার হচ্ছে, উইকেটটা আপনি তো এক জায়গা থেকে নিয়ে এসে আরেক জায়গায় আনছেন, তো ন্যাচারালি এটার সেট হতে একটু সময় লাগে। এটাকে কিন্তু আপনার কিছু এটাকে আপনি যদিও এটা কৃত্রিম, আপনি অস্ট্রেলিয়া থেকে বানিয়ে এখানে এনেছেন, কিন্তু এই মাঠের সঙ্গে, এই সিচুয়েশনের সঙ্গে, এই এনভায়রনমেন্ট বা কন্ডিশনের সঙ্গে অ্যাডজাস্ট করতে কিন্তু একটু সময় লাগে। সেই সময়টা কিন্তু ইউএসএর নাসাউ স্টেডিয়ামের উইকেটে কিন্তু সেটা পায়নি। তো তারই পরিণতি আমরা এখন দেখছি, যেটা নিয়ে সবাই উদ্বিগ্ন ছিলেন খেলার আগে যে কি হয়। এবং আপনি দেখেছেন যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের আগে কিন্তু সব সাবেক ক্রিকেটাররা ওয়ার্ল্ডের সবাই কিন্তু এটা সমালোচনা করেছেন যে এরকম একটা মাঠে, এরকম একটা উইকেটে কীভাবে ওয়ার্ল্ড কাপের এত বড় একটা ইম্পর্টেন্ট একটা ম্যাচ হয়। তো সেই ম্যাচটা হয়ে গেছে অলরেডি, এবং আপনি জানবেন যে গতকালকের ম্যাচটা যে উইকেটটাতে হয়েছে, এখানে 4টা উইকেট আছে কিন্তু খেলার মাঠে, অনফিল্ডে 4টা উইকেট আছে, আর 6টা আছে প্র্যাকটিস উইকেট, সবগুলোই মোটামুটি ড্রপ ইন উইকেট 10টা উইকেটের মধ্যে। এখন ওই 4টা উইকেটের মধ্যে মাঠের যেটা বেস্ট ওয়ান, সেটার মধ্যে কিন্তু গতকাল খেলা হয়েছে। গতকাল খেলা হয়ে কী হয়েছে, ইন্ডিয়া কিন্তু 119 রান করেছে, তারপরে জিতেছে ম্যাচটা, সেটা ঠিক আছে। কিন্তু বিষয়টা হলো যে এরকম আপনার এখন পর্যন্ত 5টা ম্যাচ হয়েছে ওয়ার্ল্ড কাপের সোফার, আমি যদি ভুল না করি, তাতে 137 রান হচ্ছে হাইয়েস্ট আগে ব্যাট করে। হ্যাঁ, এবং ধরে নেওয়া হচ্ছিল যে এই মাঠে হয়তো বা টসে যারা জিতবে তারাই পরে ব্যাটিং করতে চাইবে, বিকজ অপোনেন্ট টিম কেমন ব্যাটিং করে, উইকেটটা কেমন অ্যাটিটিউড করে, সেটা দেখে তারপর তারা তাদের টার্গেট সেট করবে, ব্যাটিংয়ের টাইপটা সেট করবে। তো এইভাবে মানে পুরো উইকেট, এই মাঠে যতগুলো ম্যাচ হচ্ছে পুরো চিন্তার ভাবনার মধ্যে উইকেটটাকে আগে রাখতে হচ্ছে। যদিও সবসময় আগে ব্যাট করা দল জিতছে না, পরে ব্যাট করা দল জিতছে না, আগে ব্যাট করা দলও জিতছে, কিন্তু উইকেটটা একটা মানে আতঙ্কের প্রমাণ তো গতকালকে আমরা ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে দেখেছি। আচ্ছা ভাইয়া, এই যে এরকম একটা মাঠ, এটা নিয়ে কি আসলে আইসিসি এখন কোনো কিছু বলছে, বা তারা ধরেন অন্যান্য সময় যদি স্থায়ী কোনো স্টেডিয়াম হতো তাহলে নিশ্চয়ই আইসিসি কোনো স্টেপ নিত বা ডিমেরিট পয়েন্ট অ্যাড হতো, এই ক্ষেত্রে কি আইসিসির কোনো বক্তব্য আছে কিনা? আইসিসি তো অলরেডি একটা, আমরা একদিন আগে দেখেছি, তার একটা স্টেটমেন্ট দিয়েছে এবং বলেছে যে স্টেডিয়ামটা আসলে আপ টু দ্য মার্ক হচ্ছে না, এর অ্যাটিটিউড ভালো হচ্ছে না খেলার জন্য, বিশেষ করে অসম বাউন্স আছে আপনারা জানেন। আইসিসি কিন্তু অলরেডি সারেন্ডার করেছে স্টেডিয়াম নিয়ে, এই উইকেট নিয়ে। এখন ওয়ার্ল্ড কাপের মাঝখানে তো ভেন্যু বদলানো সম্ভব না,
অন্য সময় হলে কি হতো, একটা বাইলেটারাল সিরিজ হলে একটা ডিমেরিট পয়েন্ট পায়, এই পায় সে পায়, অনেক কিছু হয়, কিন্তু এখানে স্টেডিয়ামটাই থাকবে না ওয়ার্ল্ড কাপের পরে, এটাই থাকবে না, সরে যাবে। সো এটার তো কিছু মানে এখন মেনে নেওয়া ছাড়া কিছু উপায় নেই। আরও আজকে বাংলাদেশ সাউথ আফ্রিকা ম্যাচের পর আরও 2টো ম্যাচ আছে, এবং একটা ম্যাচ ইন্ডিয়া খেলবে, আর একটা ম্যাচ পাকিস্তান খেলবে। দেখা যাক কি হয়। আমার মনে হয় যে মানে খুব ভালো কিছু আশা করার নাই আর কি স্টেডিয়াম থেকে। এবং সবচেয়ে বড় কথা, আজকে বাংলাদেশ সাউথ আফ্রিকার যে ম্যাচ, সাউথ আফ্রিকা আগেও 2টা ম্যাচ এখানে খেলেছে, আমি ভুল না করলে বাংলাদেশও একটা ম্যাচ বোধহয় খেলেছে ইন্ডিয়ার, হ্যাঁ একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছে ইন্ডিয়ার বিপক্ষে। তো সাউথ আফ্রিকা 2টা ম্যাচ খেলেছে, তারা প্র্যাকটিস করছে, মোটামুটি তারা একটা এই জায়গাটাতে একটা তারা তাদের হোম গ্রাউন্ড হিসাবেই তারা ট্রিট করছে। এটা হচ্ছে যে ওরা খেলেছে শ্রীলঙ্কার সঙ্গে, নেদারল্যান্ডের সঙ্গে, ম্যাচে কিন্তু সাউথ আফ্রিকা জিতেছে এবং পরে ব্যাট করে জিতেছে। কিন্তু আপনি দেখে থাকবেন যে 2টো ম্যাচে কিন্তু সাউথ আফ্রিকা কিন্তু স্ট্রাগল করতে হয়েছে। শ্রীলঙ্কার 87 সম্ভবত চেস করতে যে 4 উইকেট পড়েছে, আপনার পরের ম্যাচে নেদারল্যান্ডে 106 রান চেস করতে যে আরো বেশি উইকেট, তাদের 6টা উইকেট পড়েছে। তো কঠিন। সাউথ আফ্রিকাও যে খুব স্বচ্ছন্দে খেলছে তা না, হয়তো অপোনেন্টের সুবিধাটা নিয়ে, দুর্বল অপোনেন্টের সুবিধাটা নিয়ে তারা ম্যাচটা জিতে গেছে, কিন্তু একটু বড় রান যদি ওদেরকে দেওয়া যায় সেখানে কিন্তু তাদের জন্য কঠিন হবে। আবার এট দ্য সেম টাইম আপনি বাংলাদেশের কথা বললেন, সেই ম্যাচে কিন্তু ইন্ডিয়া 180 রান করেছিল এবং বাংলাদেশ 120 সামথিং। তো সেই ম্যাচটাতে আমাদের বাংলাদেশ পয়েন্ট অফ ভিউ থেকে এটা প্র্যাকটিস ম্যাচ ছিল। বাংলাদেশ হয়তো ওই অর্থে সেভাবে চেষ্টা করেনি বড় কিছু করার, বা করলেও পারেনি, এক্সপেরিমেন্টই বেশি ছিল। সেখানে আসলে বাংলাদেশের ব্যাটিংটা কেমন হলো, কত রান করলো, এটা বিবেচ্য না আজকের ম্যাচের আগে। তো আমি মনে করি যে আজকে সম্পূর্ণই নতুন একটা ম্যাচ, এবং ডিফিকাল্ট অবশ্যই। সাউথ আফ্রিকার সঙ্গে সাউথ আফ্রিকার যে বোলিং অ্যাটাক, সেটার সামনে এমনিতেই বাংলাদেশের ব্যাটসম্যানদের দুর্বল থাকার কথা, তার উপর হচ্ছে এটা নাসাউর উইকেটে। আমি ডেফিনেটলি আমার মনে হয় যে টসে জিতলে বাংলাদেশ অবশ্যই আগে ওদেরকে ব্যাটিং করতে পাঠাতে চাবে, এবং বাংলাদেশ পরে ব্যাটিং করতে চাইবে। এবং বাংলাদেশ সাউথ আফ্রিকা T20 যদি পরিসংখ্যান থেকে, তাহলে আগের সব কটি তো সাউথ আফ্রিকা জিতেছে, এবং বাংলাদেশের জন্য আজকে বাংলাদেশ হয়তো বা আশা করবে তারা বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচ জেতার জন্য। কিন্তু আসলে বাংলাদেশের পক্ষে কি কোনো সমীকরণ আছে এই মাঠের? আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশ কি? একটা জিনিস হচ্ছে যে বাংলাদেশ তো ওয়ার্ল্ড কাপে গেছে আসলে একদমই, আমাদের অনেক এক্সপেকটেশন আছে সাপোর্টারদের, দর্শকদের, টিমের। আমার মনে হয় যে টিম যে অবস্থার মধ্যে দিয়ে গেছে, সেখানে আসলে তাদের বেস্ট ক্রিকেট খেলাটাই তাদের একমাত্র মানে ইচ্ছা বা আকাঙ্ক্ষা, এবং সেটা খেলে জয় পরাজয় যাই হোক, তারা অন্তত নিজেদের পারফরমেন্সটা দেখাতে চাইবে। তো শ্রীলঙ্কার সঙ্গে আমরা বাংলাদেশ ম্যাচটা জেতায়, এটা একটা বিরাট একটা কনফিডেন্স লেভেলটা অনেক বিরাট বেড়ে যাবে বাংলাদেশের। সেইটা হয়তো আজকে কাজে দেবে বাংলাদেশকে। এবং সাউথ আফ্রিকা, হ্যাঁ আপনি যেটা বলেছেন, সাউথ আফ্রিকা আগে 2টো ম্যাচ এখানে খেলেছে, তাদের 3rd ম্যাচ এখানে, তারা আমাদের চাইতে কন্ডিশনটা বেশি ভালো বুঝতে পারছে। আর যেহেতু কালকে এখানকার বেস্ট উইকেটটাতে খেলা হয়ে গেছে, আজকে ডেফিনেটলি অন্য একটা উইকেটে খেলা হবে, ওই ইন্ডিয়া পাকিস্তানের যেটা বলা হচ্ছে যে এই মাঠের সবচেয়ে ঝামেলা কম যে উইকেটে, সেটা কিন্তু আজকে থাকবে না। আজকে একটু ট্রিকি উইকেটই বাংলাদেশ পাবে। সো আমার মনে হয় যে কঠিন হবে সাউথ আফ্রিকার সঙ্গে চ্যালেঞ্জটা। একটা আশা, আমাদের পেস বোলার শরীফুল, তিনি আপনি জানেন যে ইনজুর্ড ছিলেন, তো আমরা যেটা জেনেছি যে তিনি এখন ম্যাচ ফিট আছেন। আমি জানি না টিমে আসবেন কিনা, হয়তো আসবেন। একটা পেস বোলার কমিয়ে যদি 3জন পেস বোলার থাকবে, আগের 3জন থেকে একজনকে হয়তো ড্রপ দিয়ে তাকে নিতে পারে। তো সেক্ষেত্রে একটা নতুন চেঞ্জও হবে। আর ব্যাটিংয়ের কথা যদি বলেন, যে তহিদ হৃদয় তো দুর্দান্ত ফর্মে আছে, মাহমুদুল্লাহ অল্প সময়ের মধ্যে দেখিয়ে দিয়েছেন যে তিনি টাচে। লিটন হয়তো বা একটু সময় নিয়ে রান করেছে ওই ম্যাচের পরিপ্রেক্ষিতে, কিন্তু লিটনের জন্য রান পাওয়াটাই খুব ইম্পর্টেন্ট ছিল, কিন্তু রানই করছিলেন না। তো একটু বেশি বল হয়তো খেলেছেন, কিন্তু রান যে ব্যাটে এসেছে এই কনফিডেন্সটা তার আছে আজকের ম্যাচে। তো সব মিলিয়ে আমার মনে হয় যে আপনি যদি সাউথ আফ্রিকা অপোনেন্ট হিসেবে, অবশ্যই তারা বেটার। নাসাউ ক্রিকেট গ্রাউন্ড অবশ্যই একটা ডিফিকাল্ট ভেন্যু বাংলাদেশের জন্য, কিন্তু শুধু বাংলাদেশের কথা যদি বলেন, বাংলাদেশ পুরোপুরি রেডি কিনা, আমি মনে করি যে মেন্টালি, ফিজিক্যালি এবং ক্রিকেটীয়ভাবে দে আর রেডি। এবং এই পিচকে বলা হচ্ছে যে বোলিংয়ের জন্য খুব বেশি ভালো, মানে যারা কাটার করেন বা আমাদের মোস্তাফিজ বা সাকিবদের জন্য বেশ ভালো একটা উইকেট হতে পারে। তো আজকে আমাদের বোলাররা কীরকম একটা যেহেতু শরীফুলও ফিরছে দলে, তাহলে একটা ভালো একটা আমরা পেস বোলিং অ্যাটাকের একটা ইউনিট পাচ্ছি। আর এইদিকে তো আমাদের ব্যাটসম্যানদের ক্ষেত্রে বা দেখা যাচ্ছে যে সৌম্য গত ম্যাচেও সে ডাক মেরেছে ওপেনিংয়ে নেমে। এখন এটাকে কীভাবে আপনারা আসলে কী করা যায়? মানে আমাদের ব্যাটিংটা তো ভালো করছে না, বোলিং ডিপার্টমেন্টের একটা বেশ স্বস্তি জায়গায় আছে। ব্যাটিংটা হচ্ছে যে আপনার তো এই ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে যে ধারাবাহিকতা ছিল ব্যাটিং এর, মানে ধারাবাহিকতা বলতে আমি নেতিবাচক অর্থে বলছি যে বাজে ফর্মে সেইটা কন্টিনিউশনই আপনি দেখছেন এখন। বরং আমি বললি যে এক সৌম্য হয়তো খারাপ খেলেছে, কিন্তু বাকি টোটাল ব্যাটিং ইউনিটটা কিন্তু ওই অর্থে খারাপ করেনি। সো এটা একটা আশার জায়গা।
এবং সৌম্য যদি সুযোগ পায় আমি আশা করি যে তাকে এক ম্যাচ খেলে ড্রপ দেওয়া হবে না, আরেকটা ম্যাচ পাবে। তো সেক্ষেত্রে সাউথ আফ্রিকার বোলিংয়ের এগেনস্টে আমার মনে হয় যে সৌম্যর ব্যাটিংটা ভালো হবে, যদি উনি উইকেটে সেট হতে পারেন। সাউথ আফ্রিকার বোলিং এসে সৌম্যর ব্যাটিংটা স্পেশালি ভালো হতে পারে। আরেকটা হচ্ছে যে আপনি যেটা বললেন বোলিংয়ের কথা বললেন, হ্যাঁ বোলিংটা আমরা কিন্তু বোলিংয়ের শক্তিটার উপর নির্ভর করেই অনেকটা আমরা ওয়ার্ল্ড কাপে তাকিয়ে আছি যে আমাদের বোলাররা রিসেন্ট পাস্টে ভালো করছেন। সেখানে শরীফুলের ফিরে আসাটা একটা ইতিবাচক বাংলাদেশের জন্য। আর বলা হচ্ছে যে সাকিব হয়তো উইকেটে করতে পারেন। আসলে এখানকার উইকেটে অনেক সময় বাজে বলেও একজন বোলার উইকেট পেয়ে যেতে পারে এই উইকেটে। সো বোলারদের কাছ থেকে ওই অর্থে আমি কোনো প্রত্যাশা চাপিয়ে দেব না, কিন্তু তারা যেই ফর্মটা নিয়ে আসছেন ওয়ার্ল্ড কাপে এবং গত ম্যাচে যেটা ছিল ওইটা জাস্ট ধরে রাখলে আমার মনে হয় যে ভালো একটা কিছু হবে। ধন্যবাদ মনির ভাই, আপনার সঙ্গে আলোচনা করলাম বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচ নিয়ে। বাংলাদেশ না দক্ষিণ আফ্রিকা এগিয়ে কারা, মোটামুটি সবগুলো বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছি অনেক কম সময়ের মধ্যে। তবে আমাদের প্রত্যাশা হয়তো বা বাংলাদেশ আজ ভালো কিছু করবে, বাংলাদেশ তার দ্বিতীয় ম্যাচটাও জিতবে, এই প্রত্যাশাই করছি। দর্শক, আপনারা শুনছিলেন বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচে কারা আজকে এগিয়ে আছে এই বিষয়ে নিয়ে আমরা কথা বলছিলাম। আমরা আগামীকাল আবার হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, আর আমাদের সঙ্গে থাকতে ভিজিট করুন prothomalo.com/video, ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।